ফিরে এলাম বিরতির পর। প্রাথমিক ট্রেন্ড আসা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এনডিএ এগিয়ে রয়েছে এবং মহাগঠবন্ধন তারা একটু পিছিয়ে পড়েছে। কিন্তু যদি দেখি যে আরজেডি একক দল হিসেবে উঠে আসছে এবং পাশাপাশি যে বিজেপির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই সেটাও কিন্তু চলছে, এবং যদি জেডিইউ এবং বিজেপির আসন সংখ্যা দেখি সেটাও একেবারে নেক টু নেকের মধ্যেই রয়েছে ফাইটে। এবার আমি আরো বিস্তারিত জানবো আর পুরো ছবিটা আরো স্পষ্টভাবে জানবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে প্রাথমিক ট্রেন্ডের কথা বলা হচ্ছে বারবার করে এবং বেশ কিছু আসনে দেখা যাচ্ছে যে তেজ প্রতাপ প্রথমে এগিয়ে ছিলেন, তারপর আবার পিছিয়ে গেছেন মহুয়া কেন্দ্র থেকে, রাঘবপুর থেকে তেজস্বী যাদব তিনি এগিয়ে রয়েছেন, মেথলি ঠাকুর আলীনগর থেকে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে ছবিটা কি আসছে আশিস দা? দেখো, আমি প্রথমেই জানিয়ে রাখি যে ইসিআই নির্বাচন কমিশন তারা যেটা বলছে যে এই মুহূর্তে বিজেপি 24টা এগিয়ে আছে এবং আরজেডি 14টায় এগিয়ে আছে। সুতরাং আমরা যে আর্লি ট্রেন্ডস দেখাচ্ছি যেখানে 150-র কাছাকাছি 2-5টা কম বেশি জায়গায় এনডিএ চলে গেছে, সেটা আমাদের সাংবাদিক মহলের বা সংবাদ মাধ্যম সূত্রের খবর, যারা ওখানে দাঁড়িয়ে গণনা কেন্দ্রে দাঁড়িয়ে আর্লি ট্রেন্ডস দেখছেন তাদের খবর। ইসিআই এর খবরটা স্বভাবতই পিছিয়ে থাকে, কেননা তাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাতে হয়, তারা একবার জানিয়ে তার থেকে পিছিয়ে যেতে পারে না। সুতরাং ইসিআই অনেকটা পিছিয়ে খবর দেয়। ইসিআই এর খবর বিজেপি 24টায় আর আরজেডি 14টায় এগিয়ে। এই মুহূর্তে যে খবর দেখা যাচ্ছে আর্লি ট্রেন্ডস, যেটা ইসিআই নয়, গণনা কেন্দ্রর সামনে থেকে যারা রয়েছেন সাংবাদিক কুল, তাদের মাধ্যমে সূত্রে যে খবর উঠে আসছে তাতে 155টার মতো আসনে এনডিএ এগিয়ে আছে। আমরা 161 দেখালাম এইমাত্র। আর মহাগঠবন্ধন 75টা সিটে এগিয়ে আছে। এই পরিস্থিতিতে আমি যেটা মোটামুটিভাবে দেখেছি তাতে বিহারের যে কয়েকটা অঞ্চল হিসেবে ভাগ করা হয়, তার ডিভিশন সাব ডিভিশন হিসেবে ভাগ করা হয়, তাতে দেখা যাচ্ছে প্রায় পুরো জায়গাটাতেই এনডিএর পক্ষে একটা হাওয়া রয়েছে। হাওয়া না বলে এটাকে ঝড় বলা ভালো। এনডিএর পক্ষে একটা ঝড় রয়েছে এবং যেটা মনে হচ্ছে যে এনডিএ মহাগঠবন্ধনের থেকে দ্বিগুণ আসন পাবে। 122, 23, 24 এরকম আসন পেলে মেজরিটি হয়। মেজরিটির থেকে 35-40টা আসন বেশি পাবে, যাতে করে মহাগঠবন্ধনের সঙ্গে অন্য কোনো দল যুক্ত হয়েও সরকার গড়াটা বেশ কঠিন হয়ে যায়। এই রকম একটা ঘটনা দিকে হয়তো আমরা চলেছি। এখন এর আগে একটি রাজ্য বিধানসভা নির্বাচনের কথা আমার মনে পড়ছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। সেখানেও এনডিএ এবং ইন্ডিয়া জোটের লড়াই হয়েছিল। ওখানে অবশ্য অন্যরকম নাম ছিল, এই এনডিএ জোটকে মহাজুতি বলা হতো ইত্যাদি। সেখানে আমরা দেখেছিলাম যে ফলাফলটা এমন হলো যে বিজেপির একার আসনটাই অর্ধেকের বেশ কাছাকাছি। ফলে বিজেপি তখন একটা প্রচণ্ড বার্গেন করতে পেরেছিল যে সিটিং চিফ মিনিস্টার যিনি ছিলেন একনাথ শিন্ডে, তাকে মুখ্যমন্ত্রীত্বের পদ না দিয়ে দেবেন্দ্র ফডনবিসকে, বিজেপির নেতাকে, মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছিল। বিহারে এখন যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি তাতে এটা মনে হচ্ছে এখনো পর্যন্ত এই আর্লি ট্রেন্ডসে মনে হচ্ছে যে বিজেপি মহারাষ্ট্রে রিপিট করতে পারছে না। এখানে জেডিইউ, নীতিশ কুমারের দল জেডিইউ এবং বিজেপি প্রায় সমান সমান আসনে চলছে। হয়তো 62, 63 বা 64 আসন বিজেপিও এগিয়ে, ওই রকম আসনে জেডিইউও এগিয়ে। সুতরাং এটা মহারাষ্ট্রের যে ভোটটা হয়েছিল তার থেকে একটু অন্য রকম, অর্থাৎ এখানে কর্তৃত্বের হ্রাস, আসন সংখ্যার কারণেই বিজেপির হাতে চলে যাওয়ার সম্ভাবনাটা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। এবং জেডিইউর কোনো নেতা, হতে পারেন নীতিশ কুমার, বা জেডিইউর কোনো নেতা আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার সম্ভাবনাটা উজ্জ্বল হয়ে উঠছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কংগ্রেসের ফলাফল এই মুহূর্তে বোধহয় একটু ভালোর দিকে যাচ্ছে। কংগ্রেস আগের বারে 70টার মতো আসনে লড়ে যে কটা আসন জিততে পেরেছিল তার তুলনায় এবারে কম আসনে লড়ে হয়তো 16-17টা আসনে কংগ্রেস এগিয়ে গেছে। এটা হয়তো রাহুল গান্ধীর বিহারে যে রাজনৈতিক প্রচার তার একটা ফলাফল। কিন্তু মহাগঠবন্ধনের ভেতরকার যে নানান দলগুলোর
এগোনো পেছনো বা বামপন্থী দলের কিছুটা পিছিয়ে যাওয়া ইত্যাদি, সেগুলো নিয়ে পরে চুলচেরা বিচার করা যাবে। এখনকার বড় খবর, সামনের খবর হচ্ছে এই যে আর্লি ট্রেন্ডস এস্টাবলিশড হয়েছে তাতে এটা স্পষ্ট যে বিজেপি জেডিইউ এই দুই বড় দলের নেতৃত্বে যে জোট, এনডিএ জোট, তারা প্রচুরভাবে এগিয়ে গেছে এবং শেষ পর্যন্ত এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে 2/3 গরিষ্ঠতার দিকেও তারা যেতে পারে। এইটা এখন এই আর্লি ট্রেন্ডস থেকে পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, একেবারে আশিস, অনেক ধন্যবাদ। আপনি নজর রাখুন, আবারও যোগাযোগ করবো। তবে আমরা কথা বললাম, নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।